হাই, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ভায়া বাংলা। আজকে আমি যেটা আলোচনা করব খুব একটা কমন টপিক, কিন্তু আলোচনা থাকবে একটু অন্যরকম ভাবে। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং সেখানে আমি কি দেখব, আমরা কি জানবো, ভার্ব সিঙ্গুলার অর প্লুরাল ফর্মস। তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা আমরা সবাই জানি, সিঙ্গুলার সাবজেক্ট তো সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট তো প্লুরাল ভার্ব। এই নিয়ম ফলো করতে গেলে বা এই নিয়ম মেনে সেন্টেন্স লিখতে বা বলতে গেলে আমাদের প্রথমেই বুঝে নিতে হবে যে সাবজেক্ট আমরা পাই মেইনলি ভার্বের বাদিকে, সেটা একটা ওয়ার্ড হতে পারে, একাধিক ওয়ার্ড হতে পারে, সিম্পল টাইপের হতে পারে বা কমপ্লিকেটেড বা কমপ্লেক্স টাইপের হতে পারে। তো সেই যে সাবজেক্ট হবে সেটাকে আমরা বুঝে নেবো যে এটা সিঙ্গুলার না প্লুরাল। তার যে বিভিন্ন বোঝার টেকনিক সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে মূলত বলা হয় বা আলোচনা করা হয়। সেটা আমি আলোচনা করব পরের ভিডিওতে। তার আগে আরেকটা পার্ট, সেটা হচ্ছে আমরা কি করে বুঝবো যে কোনো একটা ভার্ব, আমাদের তো ভার্ব বিভিন্ন রকম হয় ইংলিশ গ্রামারের মধ্যে, তো সেই যে কোনো একটা ভার্ব সেটা সিঙ্গুলার না প্লুরাল কি করে চট করে বোঝা যায়। অনেকের প্রবলেম হয়, অনেকের হয় না। তো যাদের এই প্রবলেম হয় তাদের জন্য এই ভিডিওটা ভীষণভাবে হেল্পফুল হবে। তাহলে আজকের ভিডিও কন্টেন্টের মধ্যে যে সাব টপিকস গুলো থাকবে সেগুলো খুব ইম্পর্টেন্ট। সেটা কি কি? নাম্বার 1, আমি দেখাবো যে 3টে ক্যাটেগরির ভার্ব হবে। সেই 3টে ক্যাটেগরির ভার্ব আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড যে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল আমাদের কোনো ইস্যু বা প্রবলেম হবে না। তাছাড়া আমি দেখাবো যে একটা ট্রিক, সুন্দর একটা ট্রিক, সেই ট্রিকের মধ্যে আমরা জানতে পারবো যে কোনো একটা ভার্ব সিঙ্গুলার না প্লুরাল চট করে বুঝে নিতে পারবো। ওকে, তারপরে আমি আসবো যে কি করে এই ভার্ব রিলেটেড যে সিঙ্গুলার প্লুরালের যে ব্যাপারটা হয় বা সেটার পাস্ট প্রেজেন্ট নিয়ে একটা গন্ডগোল হয়, সেই গন্ডগোলটাকে আমরা নিয়ে আসতে পারি ইংরেজি ভাষায় টটোলজির আন্ডারে। তো সেই ভার্ব এরারটাকেও কিন্তু আমি কি করে ঠিক করতে হয় বা কারেক্ট করতে হয় দেখাবো। এবং ফাইনালি আমাদের থাকবে একটা কুইজ। সেই কুইজে এই যে পুরো ব্যাপারটা আমরা জানবো তার একটা টেস্ট চলবে। তো আমরা সহজেই বুঝতে পারবো যে আমাদের কতটা পারসেপশন আন্ডারস্ট্যান্ডিং হলো এই টপিকের উপরে, বিশেষ করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেকেন্ড পার্ট, যেখানে আমরা জানবো যে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল সহজে কি করে। ওকে, তাহলে আমি প্রথমেই চলে আসি নাম্বার 1, 3 ক্যাটেগরিজ অফ ভার্বস। কি কি 3টে ক্যাটেগরি হয় দেখা যাক। ওকে, তাহলে যে চার্ট আমরা পাচ্ছি 3টে ভার্ব গ্রুপ। নাম্বার 1 অ্যাকশন ভার্ব, তার সঙ্গে ডু গ্রুপ। কি কি ভার্ব থাকে? অ্যাকশন ভার্ব, যেমন আমি যদি ভার্ব নেই প্লে, তার 3টে ফর্ম হয় প্লে, রুট ফর্ম প্লেজ, এস বা ইএস বা আইএস অ্যাড করে পাওয়া যায়, প্লেড পাস্ট ফর্ম। আর ডু গ্রুপেও তো একইভাবে ডু, ডাজ, ডিড, এরা একইভাবে ফাংশন করে। কি করে চেনা যায় কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? ব্যাপারটা খুব সিম্পল, যে নাউনের ক্ষেত্রে এস বা ইএস বা আইএস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়, ভার্বের ক্ষেত্রে জাস্ট উল্টো। তাই জন্য এখানে যে রুট ফর্ম প্লে, প্লের সঙ্গে কোনো এস বা ইএস বা আইএস অ্যাড নেই, তাই জন্য সেটা প্লুরাল। অন্যদিকে এস বা ইএস বা আইএস যোগ করে যে ফর্মটা আমরা পাবো সেটা থাকবে সিঙ্গুলার। তার মানে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে যাবে প্লেজ প্রেজেন্ট টেন্সে, প্লুরাল সাবজেক্টের সঙ্গে যাবে প্লে। পাস্ট টেন্সের বেলায় এরকম কোনো ঝামেলা ঝক্কি নেই, সেটা পাস্ট টেন্স, এক্ষেত্রে প্লেড বা যে কোনো অ্যাকশন ভাবে পাস্ট টেন্স হোক না কেন বা পাস্ট ফর্ম হোক না কেন, সিঙ্গুলার বা প্লুরাল দুটো সাবজেক্টের সঙ্গেই সেই ভার্ব যাবে, কোনো প্রবলেম নেই। একইভাবে ডু গ্রুপের মধ্যে আমরা পাচ্ছি ডু, ডাজ, ডিড, এই 3টে ভার্ব। তো এই 3টে ভার্ব কি হয়? ডুটা যেহেতু এস, ইএস বা আইএস বর্জিত, সেটা হচ্ছে প্লুরাল। এস বা ইএস বা আইএস যোগ করে যেটা পাচ্ছি এক্ষেত্রে ডাজ, সেটা সিঙ্গুলার। এবং পাস্ট টেন্স একইভাবে সিঙ্গুলার প্লুরাল বোথ। তো আমরা জানি যে একটু এক্সেপশন যেটা থাকে আই এর ক্ষেত্রে, আই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও অ্যাকশন ভার্বের ক্ষেত্রে রুট ফর্ম নেবে, এবং ডু গ্রুপের ক্ষেত্রে ডুটা নেবে। ওকে, এছাড়া বাকি সবার ক্ষেত্রে যে কোনো সাবজেক্ট নাম্বার পার্সন অনুযায়ী কিন্তু এই রুলটা ফলো করবে। এবারে যে ট্রিকের কথা বলছিলাম সেটা হচ্ছে 2 আর 3 ক্ষেত্রে সেটা খুব সুন্দরভাবে প্রযোজ্য। কিরকম? হ্যাভ গ্রুপ, আমরা এর মধ্যে ভার্ব পাচ্ছি হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো এই 3টে ভার্বের মধ্যে হ্যাভ প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার, হ্যাড পাস্ট টেন্স, তাই জন্য সিঙ্গুলার প্লুরাল বোথ। এবারে আমরা কি করে মনে রাখবো যে হ্যাভ প্লুরাল নাকি হ্যাজ প্লুরাল? অনেকের ক্ষেত্রেই প্রবলেমটা দেখা দেয়। ট্রিকটা মনে রাখা যায়, হ্যাভ এর মধ্যে আছে 4টে লেটার, হ্যাজের মধ্যে আছে 3টে লেটার। তাহলে যেটা বেশি তাকে প্লুরাল ধরবো, যেটা কম সেটা সিঙ্গুলার ধরবো, ব্যাপারটা তাই। ওকে, তার মানে হ্যাজ আমরা সিঙ্গুলার ধরে নিচ্ছি, হ্যাভ যেহেতু বেশি লেটার 4টে লেটার, তাকে আমরা প্লুরাল ধরে নেব।
তাতে মনে রাখা যাবে। আর হ্যাডের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা সিঙ্গুলার প্লুরাল বোথ দুরকম সাবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য। একইভাবে বি গ্রুপের মধ্যে পড়ছে অ্যাম ইজ আ ওয়াজ ওয়্যার, অ্যাম ইজ আ প্রেজেন্ট, ওয়াজ ওয়্যার পাস্ট। তাহলে দেখা যাক যে এখানে অ্যাম সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, আর প্লুরাল। অ্যাম এর মধ্যে আছে দুটো লেটার, ইজের মধ্যে দুটো লেটার, আর এর মধ্যে চলে হচ্ছে আছে তিনটে লেটার। তাহলে প্রেজেন্ট টেন্সের এই তিনটে ভার্বের ক্ষেত্রে যেহেতু 8টা বেশি লেটার নিয়ে গঠিত, তাই জন্য সেটা প্লুরাল, মনে রাখবো এভাবে। আর বাকি দুটো অ্যাম তো সবসময় এর সঙ্গেই বসে, আর ইজ হচ্ছে সিঙ্গুলার, মনে রাখা সোজা। আচ্ছা, তারপরে যে ওয়াজ ওয়্যার, এক্ষেত্রেও সে একই ব্যাপার। ওয়াজ 3টে লেটার, ওয়্যার 4টে লেটার, তার মানে 4টে লেটার হলে বেশি, তাই জন্য প্লুরাল। 3টে লেটার সিঙ্গুলার, তাই জন্য এটাকে আমরা 3টে লেটারকে সিঙ্গুলার ধরবো। তো এটা একটা জাস্ট কোনো সাইন্টিফিক রুল নেই, এভাবে একটা মনে রাখা যায়। অনেকেরই প্রবলেম হয় হ্যাভ হ্যাজ, ওয়াজ ওয়্যার, মেইনলি হয় হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে। আচ্ছা, এই এসে গেল যে আমরা এই টাইপেরই ভার্ব পাই। আর একটু মনে রাখবো যে আমাদের কিন্তু এই যে 3 রকমের ভার্ব, মেইনলি ডু গ্রুপ, হ্যাভ গ্রুপ এবং বি গ্রুপ, এই যে ভার্বগুলো আমি লিখেছি, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অ্যাম, ইজ, আ, ওয়াজ, ওয়্যার, এই ভার্বগুলো মেইনলি অক্সিলারি ভার্ব হিসেবে ফাংশন করে। কোনো মেইন ভার্ব থাকলেও সেই মেইন ভার্বের টাইমিং বা টেন্স ইন্ডিকেট করে এই ভার্বগুলো। ওকে, আচ্ছা, তো যদি এমনটা হয় যে দুরকম ভার্ব ইনভলভড, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সেক্ষেত্রে আমরা কিন্তু গুরুত্ব দেব হেল্পিং ভার্বকে বা অক্সিলারি ভার্বকে। টেন্স যদি চুজ করতে হয় বা যদি সিঙ্গুলার প্লুরাল চুজ করতে হয়, তা সেটা আমরা এখানে করে নেব। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে মেইন ভার্ব সেই অনুযায়ী বসবে। ওকে, তো এরপর চলে যাব পরের সেকশনে। ওকে, তাহলে টটোলজি ব্যাপারটা কি বুঝিয়ে দিই। টটোলজি হচ্ছে যে ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে এটা একটা ফিগার অফ স্পিচ। তো এটার মানে হচ্ছে যে আমরা যখন কোনো সেন্টেন্স লিখবো বা বলবো, ইংরেজিতে কি হয় বা অন্য যে কোনো ভাষাতে ওটা দেখা যায় যে কোনো একটা অ্যাপ্লিকেশন একবারের জায়গায় দুবার ব্যবহার করা হয়ে গেছে ভুলবশত, এই ব্যাপারটাকেই বলা হয় টটোলজি। এগুলো কবিতায়, সাহিত্যে ঠিক আছে, সেখানে কিন্তু এগুলো পারমিটেড, কিন্তু নর্মাল ডে টু ডে প্রোজে কিন্তু এইগুলো অ্যাভয়েড করতে হবে। একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন যদি বলি he did not তো আমি এখানে ভার্ব অপশন রাখলাম, তারপর দেয়ার লিখলাম। আচ্ছা, যদি আমি এখানে টাইম অ্যাডভার্ব দিও দিই, কোনো অসুবিধা নেই। তো এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকলে আমি হি তো বুঝতে পেরে গেলাম যে এটা সিঙ্গুলার, কোনো অসুবিধা নেই। তো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব ডিড গ্রুপ, ডু গ্রুপের একটা এখানে আসছে, অলরেডি পাস্ট হয়ে গেছে, অক্সিলারি ভার্বের মধ্যে দিয়ে মেইন ভার্ব আনার প্রশ্ন থাকছে। মেইন ভার্ব আমাকে রুট ফর্ম নিতে হবে, আমি কিন্তু এখানে ভুল করেও মেইন ভার্বকে আবার পাস্ট করব না। তো যদি আমি মেইন ভার্বকে পাস্ট করে ফেলি আবারও, তাহলে এই একবার এই দুবার হয়ে যেত একই জিনিসের অ্যাপ্লিকেশন। তো এটাই হচ্ছে টটোলজি। তাহলে আমাদের বুঝতে হবে যে এরকম বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে হয়, শুধু যে ভার্বের ক্ষেত্রে হবে তা নয়, আরও অনেক ক্ষেত্র হয়। তো টটোলজি সংক্রান্ত একটা ভিডিও কিন্তু অলরেডি আপলোডেড এই চ্যানেলে হয়েই আছে, তোমরা দেখে নেবে যে কি করে আমরা সেন্টেন্স এরার ফ্রি রাখতে পারি টটোলজিকে অ্যাভয়েড করে। তো এই ব্যাপারটা কিন্তু ভার্বের ক্ষেত্রেও হয়, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের কম্বিনেশন ঘটাতে গিয়ে এই টটোলজি কিন্তু আমরা প্রায় ব্যবহার করে ফেলি, যেটা ঠিক নয়। সেই সংক্রান্ত হবে এই সেকশন, দেখে নিই। এবং এক্ষেত্রে আমি দেখাবো যে একটা কুইজ সঙ্গে সঙ্গে চলবে, আমরা ঠিক করব যে কোনটা ঠিক কোনটা ভুল, বা ভার্বের কোন ফর্মটা সেখানে বসালে সেন্টেন্স কারেক্ট হবে। ওকে, তাহলে এবার দেখে নেওয়া যাক যে এখানে 8টা সেন্টেন্স আমরা পাচ্ছি। তো এই 8টা সেন্টেন্সের মধ্যে ইনভলভ থাকছে মেইনলি ডাজ আর ডিড। ওকে, তো ফার্স্ট সেন্টেন্স হি কামস হিয়ার অফেন, সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হি সিঙ্গুলার। তাহলে যে ভার্ব আমরা দেখতে পাচ্ছি এখানে একটাই ভার্ব, অ্যাকশন ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে সেই অ্যাকশন ভার্বের সঙ্গে আমাকে যদি প্রেজেন্ট হয় তাহলে এস বা ইএস বা আইএস নিতে হবে যদি প্রেজেন্ট টেন্স ফলো করি, বা পাস্ট টেন্স হলে ভার্বের পাস্ট টেন্স, দুটোই নেওয়া যেত। তো যাই হোক, এক্ষেত্রে যেহেতু অফেন এই ব্যাপারটা থাকছে, এটা পাস্টেও হতে পারে, প্রেজেন্ট হতে পারে, তাই জন্য আমার সেন্টেন্স কিন্তু কারেক্ট, অর্থাৎ হি এর পরে কামস, এটা ঠিকই আছে। দ্বিতীয় সেন্টেন্স ইয়েস হি ডাজ কামস হিয়ার অফেন, 2 নম্বর সেন্টেন্স এমফ্যাটিক।
বা হাইলাইট করার জন্য ব্যবহার করা হচ্ছে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি সেন্টেন্স আমরা একটা পেলাম, তাহলে কারেকশন করতে হবে, টটোলজি এসে গেছে, কারণ দুটো জায়গায় ডাজ পাচ্ছি। ইয়েস যোগ হচ্ছে অক্সিলারি ভার্বের সঙ্গে, মেইন ভার্বের সঙ্গে দুটোই, কিন্তু রুলটা হচ্ছে এরম ক্ষেত্রে বা যখন এরকম আমাদের ক্ল্যাশ আসবে যে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন কার উপর অ্যাপ্লাই করব, সেটা অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব, তাহলে অক্সিলারি ভার্বকে বেছে নিতে হবে। তাহলে হি এর সঙ্গে অক্সিলারি ভার্ব যাচ্ছে ডাজ, তাহলে ওকে, তাহলে এস বা ইএস যোগ হয়ে গেল অক্সিলারি ভার্ব সঙ্গে, তাহলে পরেরটা মেইন ভার্বের আমাদের রুট ফর্ম থাকবে, তাহলে এখানে এই এসটা আমাদের সরিয়ে দিতে হবে। ওকে, তাহলে সেন্টেন্স কারেক্ট, ইয়েস হি ডাজ কাম হিয়ার অফেন, মানে হচ্ছে এই যে ডাজ, আমরা ডাজকে যদি সরিয়ে দিই তাহলে হবে ইয়েস হি কামস হিয়ার অফেন, বা ডাজ রাখলে ইয়েস হি ডাজ কাম হিয়ার অফেন। কিন্তু ফারাক হয়ে যাচ্ছে যদি ডাজকে আমরা উল্লেখ করি এইভাবে, সেই ডাজের মানেটা দাঁড়াচ্ছে শিওরলি বা অবভিয়াসলি বা সার্টেনলি। তাহলে এই যে সেন্টেন্সের মানেটা হচ্ছে ইয়েস হি obviously comes here often বা yes he surely comes here often। ওকে, তারপর 3 নম্বর, does he comes here often, একই প্রবলেম, এখানেও টটোলজি ফাংশন করছে, এখানে এস বা ইয়েস মেইন ভার্বের সঙ্গেও তাই। সেক্ষেত্রে কোনটাকে রাখবো অক্সিলারি ভার্বটাকে, তাহলে ডাজটা থাকবে, এটার এসটা আমরা তুলে দেবো, does he come here often। 4 নম্বর, হি ডাজ নট কামস হিয়ার অফেন, ব্যাপারটা একই তাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ, এটা নেগেটিভ সেন্টেন্স, তো আমরা খেয়াল রাখবো ইন্টারোগেটিভের ক্ষেত্রে। ওকে, তারপর 2 নম্বর আমরা এমফেসিস দিচ্ছি নাকি সেটা নর্মালি বলছি সেটাও খেয়াল রাখবো। 4 নম্বর আমরা এখানে পাচ্ছি নেগেটিভ। অলরাইট, 5, শি স্যাং এ সং ইয়েস্টারডে, কোনো প্রবলেম নেই, টাইম রেফারেন্স, তাই জন্য সিম্পল পাস্ট, কোনো প্রবলেম নেই, কারণ সিম্পল পাস্ট যে ফর্ম বা পাস্ট যে ফর্ম সেটা আমাদের সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, তাই জন্য শি এর সঙ্গে শি সিঙ্গুলার ম্যাচ করলো, সেন্টেন্স কারেক্ট। এবারে প্রবলেমটা হচ্ছে দেখা যাক, দ্যাটস রাইট শি ডিড স্যাং এ সং লাস্ট উইক, লাস্ট উইকের জন্য অবভিয়াসলি টেন্স পাস্ট হবে, ডিড নিলাম আবার স্যাং নিলাম, এখানে কিন্তু এমফেটিক ইউজ, তাহলে খেয়াল রাখতে হবে যে ডিড যদি আমি রাখি এমফেসিসের জন্য, সেক্ষেত্রে আমার মেইন ভার্ব হয়ে যাবে রুট ফর্ম। তাহলে দ্যাটস রাইট শি ডিড সিং এ সং লাস্ট উইক, মানে দ্যাটস রাইট শি শিওরলি স্যাং এ সং লাস্ট উইক। ওকে, যেভাবে ভাবি না কেন আমরা কিন্তু একই কাজ দুবার করব না বা দু জায়গায় করব না। নাম্বার 7, শি ডিড নট স্যাং এ সং ইয়েস্টারডে, ব্যাপারটা সে একই, এখানে পাস্ট হয়ে গেল ডিড, সেই ডিডের ঘাড়ে চেপে নট এলো, নেগেটিভ পার্ট এলো, তাহলে এখানে পাস্ট হলো, তাহলে মেইন ভার্ব আবার পাস্ট করব না, এটাকে আমরা রুট ফর্মে রাখবো সিং। নাম্বার 8, ডিড শি স্যাং এ সং ইয়েস্টারডে, তাহলে নেগেটিভ, ইন্টারোগেটিভ আর এমফেটিক এই 3টে জায়গায়, এবং সেটা ডাজ এবং ডিড এই দুটো ভার্ব রিলেটেড কিন্তু প্রবলেম হয় টটোলজি সংক্রান্ত, আমরা কিন্তু একটু কেয়ারফুল থাকবো। এক্ষেত্রেও ডিড পাস্ট, মেইন ভার্ব আর পাস্ট করার কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা রুট ফর্মে রাখবো, তাহলে সেন্টেন্স কারেক্ট হবে, ডিড শি সিং এ সং ইয়েস্টারডে। ওকে, তাহলে আজকে ভিডিওতে পর্যন্তই। আমি আশা করি তোমাদের যাদের প্রবলেম হতো ভার্ব সিঙ্গুলার না প্লুরাল বুঝতে, এই ভিডিও দেখার পর তোমাদের সেই প্রবলেমটা কাটবে, এবং এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই টপিকে যখন আমরা প্রবেশ করব তখন আমাদের এই একটা পার্ট কারেকশন আজকে হলো, পরের পার্ট যেটা সাবজেক্টকে সিঙ্গুলার না প্লুরাল বুঝতে গিয়ে যে প্রবলেম আমাদের হয় তার অনেক রুলস থাকে, সেই রুলসগুলোকে আমি কতগুলো ভাগে ভাগ করব, ক্যাটেগরাইজ করব, তাতে কিন্তু কি হবে পুরো যে রুল অনেক রুল থাকে সেই রুলগুলোকে কিন্তু আমাদের ক্যাটেগরি ওয়াইজ বা সেগমেন্ট ওয়াইজ বুঝতে সুবিধা হবে। ওকে, কিপ ফলোইং দ্য চ্যানেল, গ্রো ডে বাই ডে through every video on this channel, and of course serve your motherland. Thanks for watching.